বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুল ইসলামের বিখ্যাত উক্তির আলোকে আমরা বলতে পারি, সাম্রাজ্যবাদী ব্রিটিশ রাজশক্তির ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন ভারতের উত্থান সম্ভব হয়েছে ভারতের বীর পুরুষদের পাশাপাশি বীরাঙ্গনা নারীদের আত্মত্যাগের ফলেই। নারী পুরুষের যৌথ প্রচেষ্টায় উদিত হয় স্বাধীনতা সূর্য। ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় নারীদের অবদানের কথা বলে শেষ করার নয়। সমুদ্র হিমাচল থেকে উদিত ভারতীয় নারী শক্তি নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তাকে দূরে সরিয়ে বিপ্লবের পথে এগিয়ে দিয়েছেন নিজেদের স্বামী, সন্তান, আত্মীয় স্বজনদের। কখনো পুরুষের পাশে থেকে সক্রিয়ভাবে, কখনো বা নেপথ্যচারিণী হয়ে দেশমাতৃকার শৃঙ্খলা মোচনে তারা উদ্যোগী হয়েছেন। 2022 খ্রিস্টাব্দের 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে চন্দ্রপুর কলেজের উইমেন সেলের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সেই সমস্ত অগ্নিকন্যাদের জানাই শ্রদ্ধাঞ্জলি। 1947-এর 15ই অগস্ট দীর্ঘ এক রক্তাক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে ভারত স্বাধীনতা লাভ করে। সেই স্বাধীনতার 75 বছর পূর্ণ হচ্ছে এই বছর। কিন্তু এই স্বাধীনতা আমাদের খুব একটা সহজে আসেনি। প্রায় 200 বছরের ইংরেজ শাসনের অবসান ঘটাতে আন্দোলনের দীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে ভারতের যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল তার পুনরুত্থান ঘটাতে অনেক নরনারীর বলিদান দিতে হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান হিসাবে আমরা পাই 1857 মহাবিদ্রোহ। 1857 থেকে 1947 এই 90 বছরের বিস্তৃত সময়পর্ব জুড়ে সারা ভারতে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের ফলে আমরা স্বাধীনতা লাভ করি। এই আন্দোলন পর্বে ভারত মাতার যেসব পুত্রকন্যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যে বেশিরভাগ নারী সম্পর্কেই আমাদের স্বচ্ছ ধারণা নেই। আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এই সমস্ত বীরাঙ্গনাদের কয়েকজনের অবদানের বিষয়টি আমরা শ্রদ্ধার সঙ্গে ফিরে দেখার চেষ্টা করি। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক মহীয়সী তেজস্বিনী নারী নিজের জন্মভূমি রক্ষার জন্য লড়াই করেন ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে। সেই সমস্ত স্বাধীনতাকাঙ্ক্ষী নারীদের মধ্যে প্রথমেই নাম করতে হয় অযোধ্যার বেগম হজরত মহলের। বেগম হজরত মহল 1820 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের ফৈজাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহের দ্বিতীয় স্ত্রী। ওয়াজেদ আলী শাহ কলকাতায় নির্বাসিত হলে এই ব্যক্তিত্বময়ী নারী অযোধ্যার শাসনভার গ্রহণ করেন। মহাবিদ্রোহের সময় তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। নানা সাহেবের সঙ্গে যুগ্মভাবে যুদ্ধ করেও অযোধ্যাকে রক্ষা করতে পারেননি। লখনৌ ও অযোধ্যা ইংরেজ সৈন্য দখল করে নিলে তিনি নেপালে আশ্রয় গ্রহণ করেন। নেপালের কাঠমান্ডুতে 1879 খ্রিস্টাব্দে বেগম হজরত মহলের মৃত্যু হয়। স্বাধীনতার প্রতিমূর্তি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের নাম আমরা কেনা জানি। 1828 খ্রিস্টাব্দে কাশীতে জন্মগ্রহণ করেন লক্ষ্মীবাই। তার পূর্ব নাম মণিকর্ণিকা, যার নাম অনুসারে কাশীর বিখ্যাত গঙ্গা ঘাটের নামকরণ হয় মণিকর্ণিকা ঘাট। ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে তার বিয়ে হয়। নিঃসন্তান গঙ্গাধর রাও এক পুত্র সন্তান দত্তক নেন, নামকরণ করেন আনন্দ রাও। কিন্তু 1853 খ্রিস্টাব্দে গঙ্গাধর রাওয়ের মৃত্যু হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি সত্যবিলাপ নীতি অনুসারে ঝাঁসি অধিকার করে নেন। দত্তক পুত্রের অধিকার অস্বীকার করেন। পরিবর্তে 1854 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঝাঁসি রানীর নামে বার্ষিক 60,000 টাকা ভাতা হিসাবে মঞ্জুর করেন। রানীকে ঝাঁসির কেল্লা ত্যাগ করার হুকুম জারি করেন। এই অন্যায়ের বিরুদ্ধে প্রথম গর্জে ওঠেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তিনি তার রাজ্যের স্বাধীনতার জন্য ব্রিটিশ বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হন। সেই যুদ্ধে মাত্র 30 বছর বয়সে 17ই জুন 1858 খ্রিস্টাব্দে রানী লক্ষ্মীবাই মৃত্যুবরণ করেন। বেগম হজরত মহল এবং লক্ষ্মীবাই কেউই তাদের রাজ্য রক্ষা করতে না পারলেও তাদের দুঃসাহসিক লড়াই, তাদের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা বোধের কাছে আমাদের নতজানু হতে হয়। ভারতীয় বিপ্লববাদের জননী ভিকাজি রুস্তম কামা 1861 খ্রিস্টাব্দে পশ্চিম ভারতের বোম্বাইয়ে একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিত্ব মাদাম কামা নামে পরিচিত ছিলেন। প্লেগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য তিনি 1896 খ্রিস্টাব্দে লন্ডনে যান। লন্ডনে 1908 খ্রিস্টাব্দে তার সঙ্গে আলাপ হয়
হোম রুল সোসাইটির প্রতিষ্ঠাতা শ্যামজি কৃষ্ণ বর্মা ও দাদাভাই নৌরোজির। তারা 1905 সালে লন্ডনের হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। ভিকাজি রুস্তম কামা দাদাভাই নৌরোজির ব্যক্তিগত সচিব নিযুক্ত হন এবং হোম রুল আন্দোলনে যুক্ত হয়ে পড়েন। ব্রিটিশ সরকার তার এই কাজ ভালো চোখে দেখেননি। তিনি দেশে ফিরতে চাইলে ব্রিটিশ সরকার তাকে মুচলেখা দিতে বলেন ব্রিটিশ বিরোধী কার্যকলাপে বিরত থাকার জন্য। তেজময়ী কামা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। মাদাম কামা লন্ডন থেকে প্যারিসে চলে যান। সেখানে বসবাসকারী জাতীয়তাবাদী ব্যক্তিদের সাথে প্যারিস ইন্ডিয়া সোসাইটি তৈরি করেন। 1907 খ্রিস্টাব্দের আগস্টে তিনি জার্মানির স্টুটগার্ট শহরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সমাজবাদী সম্মেলনে অংশগ্রহণ করেন। সেই সম্মেলনে ভারতের তেরঙ্গা পতাকার নিচে দাঁড়িয়ে মাদাম কামা ব্রিটিশ শাসন ও শোষণের তীব্র সমালোচনা করেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই সম্মেলনে উত্তোলিত ভারতীয় পতাকার নকশার পরিকল্পনা মাদাম কামার নিজেরই তৈরি। এই বিপ্লবী নারী বোম্বাইয়ে 1936 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের আরেক অগ্নিকন্যা সরোজিনী নাইডু 1879 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের অন্যতম রাজ্য অন্ধ্রপ্রদেশ অধুনা তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। 1905-এর উত্তাল বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি ছিলেন সক্রিয় এক সদস্য। 1915-তে তিনি অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন। তিনি সমগ্র ভারতে সভা সমাবেশ করে নারী মুক্তি, শ্রমিক অধিকার রক্ষা ও জাতীয়তাবাদের সমর্থনে বার্তা প্রচার করেন। 1917-তে নারীর ভোটাধিকারের দাবিতে উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নামে যে সংগঠন তৈরি হয় তার সদস্য ছিলেন সরোজিনী নাইডু। 1919-এ সরোজিনী নাইডু অল ইন্ডিয়া হোম রুল ডেপুটেশনের সদস্য হিসেবে ইংল্যান্ডে যান। 1920 খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন। 1930-এর আইন অমান্য আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে গ্রেপ্তার হন। 1931 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি লন্ডনে গান্ধীজির সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। 1942-এর 2রা অক্টোবর ভারত ছাড়ো আন্দোলনে জড়িত থাকার জন্য ইংরেজ সরকার তাকে গ্রেপ্তার করেন। 21 মাস তিনি কারাবাসে ছিলেন। 1947-এ ভারতের স্বাধীনতা লাভের পর সরোজিনী নাইডু ভারতের উত্তরপ্রদেশের গভর্নর নিযুক্ত হন। আমৃত্যু তিনি এই পদের দায়িত্ব পালন করে 1949-এর 2রা মার্চ তিনি মৃত্যুবরণ করেন। মহীয়সী এই নারীর অসাধারণ কর্মকাণ্ড আজ আমাদের অনুপ্রেরণার জ্বলন্ত উদাহরণ। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম এক নারী ব্যক্তিত্ব হলেন সুচেতা কৃপালনী। উত্তর ভারতের হরিয়ানায় এক বাঙালি পরিবারে 1908 সালে জন্মগ্রহণ করেন সুচেতা কৃপালনী। তিনি শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণই করেননি, তার সঙ্গে 1940 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সুচেতা কৃপালনী। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরপ্রদেশের দায়িত্বভার গ্রহণ করেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে 1963 থেকে 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দায়িত্বভার সামলান। 1974 খ্রিস্টাব্দে ভারতের গর্ব এই নারীর জীবনাবসান হয়। উত্তর ভারতের পাঞ্জাব প্রদেশের কালকা শহরে আর এক বাঙালি পরিবারে 1909 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন অরুণা গঙ্গোপাধ্যায়। মুক্ত চিন্তার অধিকারী ব্যক্তিত্বময়ী অরুণা বিবাহসূত্রে হন অরুণা আসফ আলী। স্বামী আসফ আলী ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং আইনজীবী। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নারী শক্তি ছিলেন অরুণা। 1942-এর 8ই আগস্ট নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। অরুণা আসফ আলী দেশবাসীকে এই সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান, উদ্বুদ্ধ করেন। ঠিক তার পরের দিন 9ই আগস্ট বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক নামিয়ে তার জায়গায় ভারতীয় তেরঙ্গা পতাকা উড়িয়ে দেন তিনি। ব্রিটিশ বিরোধী সন্ত্রাসমূলক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে কারাবরণ করতে হয়।
1996 খ্রিস্টাব্দে অরুণা আসফ আলীর মৃত্যু ঘটে। ভারতের স্বাধীনতা সংগ্রামের আর একজন বিদ্রোহিনী নারী হলেন দুর্গাবাই দেশমুখ। তিনি অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে 1909 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। একাধারে স্বাধীনতা সংগ্রামী, সমাজকর্মী ও আইনজীবী দুর্গাবাই ছোটবেলা থেকেই ছিলেন বিদ্রোহিনী। মাত্র 12 বছর বয়সে বিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষার বিরুদ্ধে প্রতিবাদ করে বিদ্যালয় ত্যাগ করেন। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে তিনি শিক্ষা লাভ করেন। 1937 খ্রিস্টাব্দে অন্ধ্র মহিলা পরিষদ প্রতিষ্ঠা করে তিনি ব্রিটিশ বিরোধী কার্যকলাপে যুক্ত হন। আইন অমান্য আন্দোলনের সময় গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করেন। 1930 থেকে 1933-এর মধ্যে ব্রিটিশ রাজশক্তি তাকে 3 বার কারাদণ্ডে দণ্ডিত করেন। বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজে তিনি সারা জীবন যুক্ত ছিলেন। 1981 খ্রিস্টাব্দে তিনি ইহলোক ত্যাগ করেন। নেতাজি আজাদ হিন্দ বাহিনীর রানী ঝাঁসি রেজিমেন্টের প্রধান ডক্টর লক্ষ্মী সাইগাল ভারতের স্বাধীনতা আন্দোলনের আর একজন অগ্নিকন্যা। পেশায় ডাক্তার, বিদুষী এই নারী 1914 খ্রিস্টাব্দে মাদ্রাজে জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম লক্ষ্মী স্বামীনাথন। আজাদ হিন্দ বাহিনীর সদস্য পি.কে. সাইগালের সঙ্গে বিবাহ সূত্রে তিনি হন লক্ষ্মী সাইগাল। তিনি ছিলেন সিঙ্গাপুরের একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাকে সাড়া দিয়ে তিনি তার লোভনীয় কর্মজীবন ত্যাগ করেন। ডক্টর লক্ষ্মী সাইগাল এশিয়ায় প্রথম নারী বাহিনী প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন বিপ্লবী কাজে নেতৃত্ব দেন। 1945 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনী ভারতের ইম্ফলে প্রবেশের সিদ্ধান্ত নেয়। এই সময় লক্ষ্মী সাইগাল ব্রিটিশ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। 1946-এর মার্চ মাস পর্যন্ত তিনি বার্মার কারাগারে বন্দী থাকেন। দিল্লিতে আইএনএ সদস্যদের বিচার প্রক্রিয়া চলাকালীন তিনি বার্মা থেকে ভারতে ফিরে আসেন। 2012 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন লক্ষ্মী সাইগালের জীবনাবসান হয়। মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার মতোই আর এক লড়াকু নেত্রী হলেন রানী গাইডিন লিউ। উত্তর পূর্ব ভারতের পর্বতকন্যা গাইডিন লিউ জন্মগ্রহণ করেন 1915 খ্রিস্টাব্দে নাগাল্যান্ড অঞ্চলে। ছোট থেকেই প্রতিবাদী এবং সাহসী গাইডিন লিউ মাত্র 13 বছর বয়সে তাদের নাগা জাতির হেরাকা ধর্মীয় আন্দোলনে অংশগ্রহণ করেন। পরবর্তীকালে এই আন্দোলন ব্রিটিশ বিরোধী একটি রাজনৈতিক আন্দোলনে পর্যবসিত হয়। 1930-এ নাগা উপজাতিদের নিয়ে মণিপুর নাগাল্যান্ড অঞ্চলে গাইডিন লিউ নিজস্ব ঘরানায় শুরু করেন অসহযোগ আন্দোলন। মাত্র 16 বছর বয়সে 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ পুলিশ বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। 1937 খ্রিস্টাব্দে শিলং জেলে জওহরলাল নেহেরু তাঁর সঙ্গে দেখা করেন এবং তার মুক্তির আশ্বাস দেন। জওহরলাল নেহেরু তাকে রানী উপাধি দেন এবং ডটার অব দ্য হিলস নামে আখ্যায়িত করেন। 1993 খ্রিস্টাব্দে এই সংগ্রামী নারীর জীবনাবসান হয়। পূর্ব ভারতের আসাম প্রদেশের কনকলতা বড়ুয়া আর এক বীরকন্যা। ভারতের স্বাধীনতা সংগ্রামে আসামের প্রথম নারী শহীদ কনকলতা বড়ুয়া। 1924 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি গহপুর অঞ্চলের বরঙ্গাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। জ্যোতিপ্রসাদ আগরওয়ালার নেতৃত্বে তিনি মৃত্যু বাহিনীতে যোগদান করেন। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় আসাম শাখার ভারতীয় জাতীয় কংগ্রেস প্রত্যেকটি থানায় ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তাব গ্রহণ করে। কনকলতা বড়ুয়া এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। গহপুরের পশ্চিমে অবস্থিত থানার দিকে জাতীয় পতাকা হাতে অগ্রগামী মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মৃত্যু বাহিনীর সদস্য কনকলতা। সেই সময় ব্রিটিশ পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। মাত্র 18 বছরের তরতাজা এক যুবতী ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজের রক্তে লিখে গেলেন আপনার নাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বর্ণাক্ষরে যে সমস্ত চিত্রাঙ্গদাদের নাম লেখা রয়েছে তাদের মধ্যে মাত্র 10টি রক্তগোলাপের ফুটে ওঠার কাহিনী আমরা এখানে তুলে ধরার প্রয়াস করেছি।
ভারতের বিভিন্ন প্রান্তে এবং বাংলার বুকে ছড়িয়ে থাকা আরও বহু বীরবালার কাহিনী বাকি থেকে গেল। বাংলার প্রীতিলতা ওয়াদ্দেদার, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, মনোরমা বসু, কল্যাণী দাস, বীণা দাস, কল্পনা দত্ত, লীলানাগ প্রমুখ স্বাধীনতা সংগ্রামী নারী এবং আবাদি বানু বেগম, তারারানী শ্রীবাস্তব, গুলাব কৌর, ভোগেশ্বরী ফুকানানি, সাবিত্রী ভাই ফুলে, কমলা নেহরু, কস্তুরবা গান্ধী প্রমুখ ভারতের অন্য প্রদেশের নারীদের বীরাঙ্গনা হয়ে ওঠার কাহিনী অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো দিনে তুলে ধরার জন্য রয়ে গেল। পূর্ববর্তী বীর ও বীরাঙ্গনাদের বীরত্বের কাহিনী পরবর্তী প্রজন্মের বীর ও বীরাঙ্গনা সৃষ্টির অনুপ্রেরণা যোগায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই সমস্ত বীরাঙ্গনার যাপিত জীবন আজ আমাদের কাছে আদর্শ স্বরূপ। তারা আমাদের আগামীর দিশা। কিন্তু গভীর আক্ষেপের বিষয় এই যে একটা 23শে জানুয়ারি বা 2রা অক্টোবর বা 14ই নভেম্বর উদযাপনে আমাদের মহান বিপ্লবী দেশপ্রেমিকদের জানার ও শ্রদ্ধা জ্ঞাপনের ক্ষেত্র সীমাবদ্ধ। কোনো বীরাঙ্গনা নারীর জন্মদিবস স্বাধীন ভারতে সার্বজনীনভাবে উদযাপিত হয় না। তাদের সম্পর্কে নব্য প্রজন্মের সন্তান সন্ততি অবহিত নয়। পাঠ্য বইতে তাদের জীবন কথা তুলে ধরার প্রচেষ্টা দেখা যায় না। ভারতের স্বাধীনতা আন্দোলনের মহীয়সী অগ্নিকন্যাদের মহান আদর্শে নিজেদের উদ্বুদ্ধ করা এবং আগামী প্রজন্মের মধ্যে সেই আদর্শ সঞ্চারিত করাই হোক আন্তর্জাতিক নারী দিবসে আমাদের শপথ।